পশ্চিমবাংলা তো জ্বলছে। হ্যাঁ হ্যাঁ জ্বলছে। দেখতে পাচ্ছেন না আপনারা? প্রচণ্ড গরমের কথা বলছি। আর তাছাড়া আরও অনেক কিছুর কথা হয়তো বলছি। হ্যাঁ নিশ্চয়ই বলতে তো হবেই। প্রচণ্ড গরমে যেরকম মানে যত না ডিগ্রিতে আমরা দেখছি তার চাইতে বেশি দাবদাহ, এবং এটা তো হওয়ারই কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য তো মানুষই দায়ী। এবং আরও একটা দিকে রাজনৈতিকভাবে বলুন বা এই চাকরিহারাদের আন্দোলন নিয়ে বলুন, সেটাতেও কিন্তু পশ্চিমবাংলা জ্বলছে। শুধু কি তাই, ওয়াক অফ বিরোধী আন্দোলন যেভাবে দিকে দিকে ড্যাশ বা কারুর সহায়তায়, কার সহায়তায় সকলেই জানে, শুরু হয়েছে দিকে দিকে, এবং বলা হচ্ছে আগে জেলাগুলোকে জ্বালিয়ে আসি, তারপর কলকাতার দিকে নজর দেবো। হ্যাঁ এরকমই শুনলাম। তো যাই হোক, তো এগুলো চলছে ভীষণভাবে, অথচ এক শ্রেণীর মানুষ তারা কিন্তু চোখ বুজে আছেন। তারা ভাব করছেন ওই আমার ঘরে তো আগুন লাগেনি, আশেপাশে লেগেছে কোথায় মুর্শিদাবাদ অনেক দূরে, নর্থ বেঙ্গল, জ্বলছে জ্বলুক না, মানে অনেকটা বিষয়টা এই রকম। আর ধরুন এদিকে যে চাকরিহারাদের আন্দোলন, সেটা একটা ভারী অদ্ভুত রূপ নিয়েছে। আমি অবাক হইনি, আমি অবাক হই না এসবে, আজকাল অবাক হওয়া বন্ধ করে দিয়েছি। কেন বলুন তো? চাকরিহারাদের আন্দোলন সম্পূর্ণ দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। পারপাসলি দুটো ভাগে ভাগ করার যে চেষ্টাটা হয়েছিল, যারা করেছিলেন তারা সাকসেসফুল। আমি তাদের দোষই দেব না, আমি তাদের দোষ দেব না। তার কারণ তারা তো জানতেনই এ তো হওয়ারই ছিল। তারা কেন জানতেন? কারণ দুর্নীতি হয়েছে। দুর্নীতি করেছে কে? যতই দোষ দেওয়া হোক অপোজিশনকে, যে এই অপোজিশনে যে দুটি দল আছে, একটা দল তো শূন্য, কিন্তু এই শূন্যের ভারে কি যে অস্থির অবস্থা। এই শূন্যের ভারে মানে কি বলবো, জ্বলছে, সারা গা জ্বলছে চিরবির করে। আমার নয়, আরে যাদের জ্বলার তাদের জ্বলছে, শুধু শূন্যের জ্বালায়। একটু ডিটেলে বলি, ইলাবোরেটলি বলি, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা সবাই ভালো আছেন। আপনারা লিখবেন তো কমেন্ট বক্সে সত্যিকারের ভালো আছেন কি না। হ্যাঁ আমরা ওপরে হাসি, কেমন আছেন, ভালো আছেন দাদা, জিজ্ঞাসা করি প্রত্যেককে, কিন্তু মন থেকে আমরা কজন ভালো আছি? ভালো থাকা সম্ভব? আমার 4-5টা জ্বলছে, কিন্তু আমার বাড়িতে তো আগুন লাগেনি। আমার বাড়িতে আগুন লাগুক, তখন আমি জল ঢেলে আগুন নেভাবো, বা সেই কথা ভাববো, বা চেষ্টা করব। ব্যাপারটা অনেকটা এই রকম দাঁড়িয়েছে। কেন বলছি এই কথাগুলো? কারণটা এই যে চাকরিহারাদের যে আন্দোলন প্রথমে বেশ জোর সোরসে দুদিন আগে শুরু হলো, এবং আন্দোলনের জোর এতটাই কম, তাদের মধ্যে বোঝাই যাচ্ছে যে 99% অযোগ্য। আমি কেন অযোগ্য বলছি আগে আমি সেটা বলে দিই। অযোগ্য এই জন্যই বলছি যে এরা হয়তো পড়াশোনা করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, অনেক নম্বরও হয়তো পেয়েছিলেন, কিন্তু এরা নিশ্চিত ছিলেন না যে টাকা না দিলে চাকরি পাওয়া যাবে কি না। এখন দেখে মনে হচ্ছে মাত্র 3জন অনশন করছেন, তাইতে মনে হচ্ছে, এবং তাদের কাছে কেউ নেই। আমি দেখলাম সেই দৃশ্য, তাদের পাশে কেউ নেই, লিটারালি কেউ নেই। আর যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন কাউকে, কোনো এমপিকে যিনি পাশে ছিলেন বলছিলেন, তার দল শুদ্ধ তিনি ছিলেন, তিনি কিন্তু বুঝতে পারছেন, এবং আমরাও বুঝতে পারছি যে সেখানে একটা অন্যই খেলা হয়েছে। কারণ আমরা তো জানতাম খেলা হবে, আমরা প্রথম থেকে জানতাম যে খেলা হবে, জানতাম না? প্রথম থেকে খেলা হবে, গান বাঁধা হয়েছিল প্রতিটা অনুষ্ঠানে। ইলেকশনের আগে আমরা দেখেছি, শুনেছি খেলা হবে, আমরা গেয়েওছি, গুনগুনও করেছি, ভালো লেগেছে সবার, এবং ভালো লেগেছে বলেই তো সেই দলটি বিপুল জয় পেয়েছে। অবশ্যই আমি সেই দলের দোষ দেব না, তাদের স্ট্র্যাটেজিরও দোষ দেব না। তাদের স্ট্র্যাটেজি তো ঠিক, তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তো তারা খেলবেন, কারণ তারা তো বলেই দিয়েছিলেন যে খেলা হবে। এই খেলা যারা খেলতে পারবে তারাই জিতবে, তারা এখনও বলছেন। দেখলাম আমি যে শিক্ষামন্ত্রী তিনি খুব জোরের সঙ্গে বলছেন, চাকরিহারাদের সঙ্গে একটা পোর্শনের সাথে তিনি বৈঠক করে বেরিয়ে বলছেন যে 2026-এ তো আমরা খুব ভালোভাবে জিতবো, আরও বেশিভাবে ভালোভাবে জিতবো। সেটা তো এরা বুঝে গেছে, মানে বিরোধীরা বুঝে গেছে, এবং সেজন্য জ্বলছে ওদের। সত্যি ঠিক বলেছেন আপনি, একদম জ্বলে চিরবির করছে। আর আপনাদের তো জ্বলবার কথাই নয়, কারণ আপনারা যেভাবে ভেবেছিলেন যে ম্যানেজ করতে পারবেন, সেটা করে ফেলছেন, এবং সেটা খুব সুচারুভাবে হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, আমি তো আপনাদের ক্রেডিট দেবো, কেন দেব না বলুন তো? আমি ওনাদেরকে কেন ক্রেডিট দেব না? ওনারা যেভাবে প্ল্যান চক আউট করছেন, যেভাবে চাকরিহারাদের সাথে ডিল করবেন ভাবছেন, সেভাবে করতে পারছেন, কারণ ওনারা 100% কনফিডেন্ট যে সত্যিকারের যোগ্য এত কম আছে যে তারা ধোপে টিকবে না। একদম এটাই হচ্ছে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে, যে তারা ধোপে টিকছে না। কীরকমভাবে বুঝলাম? এই যে বললাম 3জন মাত্র অনশন করছেন। অনশন করতে ভাই ধক লাগে, তো 3জন অনশন করছেন, তাদের পাশে কেউ নেই, এমনকি সাধারণ মানুষও নেই। কারণটা বলি, কারণ এই সাধারণ মানুষই তো ভোটটা দেন, বিপুলভাবে জেতান। এই সাধারণ মানুষই হচ্ছেন আসল দায়ী। একদম, আমি একদম প্রথম থেকেই বুঝেছি।
আপনারা এই যে এসে কমেন্ট বক্সে বলেন যে সত্যি কী অনাচার কী চলছে, হ্যাঁ এই হোক তাই হোক, টেনে নামানো হোক, ডাইনি ইত্যাদি, কিন্তু জানেন ভোট বাক্সে দেখা যায় ভোটটা কিন্তু এনারাই পান। আমি ক্রেডিটটা ওনাদেরকেই দেব, কারণ এই যে আপনারা, এই যে সাধারণ মানুষরা, তাদের মন জয় করতে পারেন ওনারা, সেটা দুর্নীতি হোক, সেটা অন্যায় হোক, সেটা উল্টোপাল্টা কথা বলে হোক, আর যেভাবেই হোক, খেলা খেলেই হোক। এবার খেলার কথাটা একটু বলি, শুরু যখন হয়েছে শেষও হবে না, খেলা শেষ হবে না, আমার কথা শেষ হবে। কথাটা হচ্ছে খেলা যেমন শুরু হয়েছে, কি খেলা, যে কারুর শোনা যাচ্ছে নাম কেটে দেওয়া হয়েছে, ওই যারা অনশন করছেন, কারণ তারা তো ভাই কষ্ট করে অনশন করছেন, বোঝাই যাচ্ছে দেখে এই হচ্ছে সেই সাচ্চা যোগ্য যারা ক্যান্ডিডেট, বোধহয় 3 জন, তাই নাকি আরও গুটি কতক আছে, কারণ আর কাউকে তো দেখছি না এইভাবে ঝাঁপাতে। আর প্রচুর ভিড় একদিকে, ঠিক যেরকম ভিড় করে ভোটটা একটা দিকে পোলারাইজড হয়ে পড়ে যায়, ঠিক ওরকমভাবে ভিড় জানেন। এবং আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, সেই যে একজন টুপি পরা আর একজন দাড়িওয়ালা, আমি বলতে বাধ্য হচ্ছি সেই ক্যান্ডিডেট দুজন, তাদের গলার যে মিউ মিউ আওয়াজ, তারা যে প্রথম দিন থেকেই কেমন যেন মিউ 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 করছেন। তাদের একজনকে সেই নেতাজি ইন্ডোরে স্টেজে দেখেছি স্টেজ শেয়ার করতে, এবং কেমন যেন মিউ মিউ, তারা না ওই ক্যামেরার চোখে চোখ রাখতেও পারেন না, আপনারা হয়তো খেয়াল করেছেন। এই যে আমি যেমন ক্যামেরার চোখে চোখ রেখে কথা বলছি, কারণ আমি জানি আমি সত্যি কথা বলছি, কিন্তু তারা জানেন যে তারা মিথ্যে বলছেন যে আমরা যোগ্য, আসলে তারা যোগ্য নন, ঠিক আছে, কারণ তাদের অ্যাটিটিউডেই বোঝা গেল। যখন ডাকা হলো না আরও যারা যোগ্য রয়েছেন, যারা অনশন করছেন, তাদেরকে ডাকা হলো না, তাদের নাম কেটে দেওয়া হলো, এনারা কেন প্রতিবাদ করলেন না? সুর করে 13 জন মিলে মিটিং করতে চলে গেলেন, সেই মিটিংয়ের লাইভ স্ট্রিমিং হলো না, তারা কেন দাবি করলেন না? করলেনই না। জুনিয়র ডাক্তাররা তো তাও দাবি করেছিলেন, যদিও তারা লাস্টে মেনে নিয়েছিলেন, এবং তারা সবই মেনেই নিয়েছেন, হয়তো অনেক কিছুর বিনিময়। শোনা গেছে সেখানেও খেলা হয়েছে, তো এরকম খেলা চলতে থাকছে, বুঝলেন? তো ব্যাপারটা হচ্ছে যে গেলেন একটা পোর্শন, মানে পোর্শন অফ টিচার্স যারা যোগ্য সোকল্ড, এখন বোঝা যাচ্ছে এরা কেউই যোগ্য না, একদম 100% শিওর এরা কেউ যোগ্য নন, ঠিক আছে। এই যে যত মিটিং করে বেরোলেন, তো মিটিং করলেন, ছাই ভস্য ছাতার মুন্ডু কি মিটিং করলেন আমরা কেউ জানলাম না, কারণ কোনো লাইভ স্ট্রিমিং হলো না, কিছু ছবি তুলে বাজারে ছেড়ে দেওয়া হলো যাতে কোনো আওয়াজ নেই, ঠিক আছে, বেশ ভালো কথা, আমরা জানলাম মিটিংটা হয়েছে। অ্যাটলিস্ট কার সঙ্গে হলো? ডেফিনেটলি এডুকেশন মিনিস্টারের সঙ্গে হলো। এবার এখানে একটা কমন জিনিস দেখলাম, একটা কমন ব্যাপার, আমি জানি না আপনারা কতজন খেয়াল করেছেন, এই যে যোগ্য চাকরিহারা যারা মিটিং করলেন, সোকল্ড যোগ্য, তো তারা, এবং এই যে যিনি ওদের সাথে মিটিং করলেন, এরা না কেউই ক্যামেরার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না, কেমন যেন এরকম সাইড করে কথা বলেন, এরকম সাইড করে কেন বলুন তো, কেন? মানে অসত্য কথা বলছেন, মিথ্যা বোঝাচ্ছেন, টুপি পরাচ্ছেন, এটা মানুষ বুঝে ফেলবে সেই জন্য, না নিজেরা পারছেন না মানুষের চোখে চোখ রাখতে, ক্যামেরার চোখে চোখ রাখতে, মানে এতটা প্র্যাকটিস বোধহয় করে উঠতে পারেননি না, যে বেশ একদম চোখে চোখ রেখে চোখের পাতা না কাঁপিয়ে ছেড়ে মিথ্যে কথা বলবো। আরে প্র্যাকটিস করুন, ভালো করে প্র্যাকটিস করুন, আপনাদের এখনও অনেক দূর যেতে হবে, প্রচুর খেলতে হবে। যাই হোক, কীভাবে টুপিটা পরানো হয়েছে সেটা বলি। এই যে যারা মনে করলেন আমরা বিরাট মিটিং করে বেরোলাম, তারা কি ভাবছেন যে এই যে যোগ্যর লিস্ট বেরোবে 21 তারিখে, 17 তারিখে তার আগে একটা ঘটনা হবে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে এই যে পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্টে যে ফাইনাল ভার্ডিক্ট, পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে, কোথার থেকে জানানো হয়েছে? বোধহয় মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি, এরা জানিয়েছেন। কি জানানো হয়েছে আমরা দেখেছি, সেই লেখাটা খুব মিউ মিউ করে লেখা, যে এই যে যারা সকল যোগ্য টিচার তাদেরকে রেখে দেওয়া, কিন্তু পার্মানেন্টলি না, তাদেরকে প্যারা টিচারও না, যে মানে টেম্পোরারি হিসেবে তারা কাজটা করবেন, তারা কোনো কিছু দাবি করবেন না, নো ইকুইটি নাথিং, তারা কোনো টাকা পয়সাও পাবেন না, অথচ দেখুন শোনা যাচ্ছে স্যালারি ক্রেডিট হয়ে গেছে, জানি না কি ব্যাপার, মানে কোর্টকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, শোনা যাচ্ছে এর ওর নামে কন্টেম্প তো কি, তারও শোনা যাচ্ছে নানান সমাধান আছে, কিছু টাকা দিয়ে জরিমানা দিলেই মুক্তি পাওয়া যায়, তো তাতে যদি রাজনৈতিকভাবে ফায়দা হয়, এইসব ফন্টেম্প কে পাত্তা দেয়? ব্যাপারটা এখানে যে কাঁচকলা দেখাবো, বুড়ো আঙুল দেখাবো, যে থোড়াই কেয়ার করি তোমাদের, তাই তো হচ্ছে, আইন আদালতকে থোড়াই কেয়ার হচ্ছে, এবং তাতে কিচ্ছু যাচ্ছে আসছে না, কেউ ভয় টয় পায় না এসব আইন আদালতের কচকচিকে, সেটা আমরা বুঝে ফেলেছি। কারণ দেখুন যে বলা হয়েছে ভার্ডিক্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের, যে কারুর চাকরিই নেই, সেখানে বলা হচ্ছে আরে আপনারা যান চাকরি করুন, মাইনেও ক্রেডিট হয়ে যাচ্ছে, যদিও তারা আগের মাসে কাজ করেছেন, হতে পারে সেটা সেই মাইনে, এরপরে হবে কি না জানা নেই, কারণ সেই টাকাটা বাঁচলেও তো লাভ এদেরই হবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। কথাটা হচ্ছে যে
সোকল্ড অযোগ্যদের ডেকে একটা মিটিং করা হয়েছে এবং তাতে পারপাসলি কিছু লোকের নাম কেটে দিয়ে বাদ দেওয়া হয়েছে। হয়তো তারা এমন কোনো প্রশ্ন করতেন বা এমন কিছু প্রস্তাব রাখতেন যেটা মেনে নিতে পারতেন না ওনারা, ঠিক আছে? হ্যাঁ, তো মিটিং হলো, মিটিং করে বেরিয়ে এসে একদল মানে যিনি সরকার পক্ষে তিনি বলছেন সফল, মিটিং একদম সফল, 21 তারিখে আমরা লিস্ট বার করে দেবো। কেন 21 কেন? 11 তারিখে মিটিং হয়েছে, 12 তারিখেই নয় কেন? 12 তারিখ মানে আজকে সকালবেলায় বের করে দেওয়া উচিত ছিল, কারণ সব তো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিরর ইমেজ নেই, মিরর ইমেজ নেই, তাহলে কি আছে ভাই? কি আছে ভগবান জানে এদের কাছে কি আছে। আগে তো শোনা গেছিলো কিছুই নেই। তো যাই হোক, কিছু থাকুক বা না থাকুক, এরা হাইকোর্টে যখন কেসটা চললো, ভার্ডিক্ট হয়ে গেল যে সবার চাকরি চলে গেল, হাইকোর্টেই হয়েছিল বেশ কিছু মাস আগে, তখনও এরা বলেছিলেন জানি না আমরা কে অযোগ্য কে যোগ্য। কেন বলেছিলেন তার কোনো প্রপার ব্যাখ্যা কেউ দেননি, কোথাও দেওয়ার প্রয়োজন বোধই করেননি, কারণ এদের কাছে ব্যাখ্যা নেই, এরা দিতে পারবেন না। তারপরে আবার কেসটা গেল, নিজেরাই দৌড়ে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেসটা যখন ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, তার আগে বহুবার এদের জিজ্ঞাসা করা হয়েছিল যে যোগ্য অযোগ্য লিস্ট আপনারা আলাদা করে দিন, তাহলেই কেসটার সমাধান ভালোভাবে হয় পজিটিভলি। কিন্তু না, তখনও বলেছিলেন জানি না কে যোগ্য কে অযোগ্য। যারা পরীক্ষা নিয়েছেন তারা জানেন না, তাদের নাকি ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে তো আমি দেখলাম যে যিনি শিক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আর কি মন্ত্রী, তিনি বলছেন কে নাইসা, নাইসাটা কি খায় না মাথায় দেয় ওসব আমি জানি না, নাইসা ফাইসা ওসব কী সব স্ক্যানটেক ফ্যানটেক না আমি শুনিনি। তাই তাহলে ওএমআর শিটগুলো কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল? তাদের নাম তো শুনেছেন, নামটা বলুন না। কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বুঝি, ওএমআর শিটগুলো নিজে নিজে কারেকশন হয়ে গেছিলো? আচ্ছা আচ্ছা, এরকম, তাহলে সেটাই বলুন না হয়। সেই বিষয়ে এত ধোঁয়াশা কেন? আচ্ছা, সেও না হয় ধোঁয়াশা রেখে দিলেন, খুব ভালো কথা। কিন্তু তারপরে যেটা হলো সেটা ভারী অদ্ভুত নয়, যে হাইকোর্টে তারা ওএমআর শিটের কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারছেন না, বলছেন আমরা জানি না কে যোগ্য কে অযোগ্য, আলাদা করা সেগ্রিগেট করা সম্ভব নয়। সেই জন্যই তো হাইকোর্টের রায় হয়ে গেল যে 26,000-এরই চাকরি চলে যাবে, প্যানেল বাতিল। ঠিক সেই রায়টাকেই বহাল রাখছেন সুপ্রিম কোর্ট, কারণ সেখানেও একই কেস, বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা দিন যোগ্য অযোগ্য আলাদা করে সেগ্রিগেট করে দিন। তখনও বলা হচ্ছে না আমরা তো জানি না কে যোগ্য আর কি অযোগ্য, সব মিশে গেছে। মানে পারপাসলি মিশিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা বুঝেছি, কিন্তু কোর্ট তো কোর্টের ভাষায় শুনবে। তো অনেকবার জিজ্ঞাসা করার পরেও যখন সদুত্তর দিতে পারেননি, বলেছেন জানি না, তখন কোর্ট রায় দিয়ে দিয়েছে যে হবে না, চাকরি থাকবে না, প্যানেল বাতিল। অথচ দেখুন সেই দায় চলে গেল অপোজিশনের, মানে যারা মামলাটা করেছিলেন তাদের উকিলের দোষ। হ্যাঁ, সেই বিকাশবাবুর দোষ, সব কিছু এই লোকটা করেছে, যত দুর্নীতি যত চুরি সবাইকে উস্কানো সব এই লোকটা করেছে, এবং এই লোকটা আবার 17 তারিখে করতে পারে। সেই জন্যই শিক্ষামন্ত্রী আজকে বলছেন কি বলছেন, আপনারা চিনে রাখবেন যারা বিরোধিতা করবেন, এই যে আমরা লিস্ট প্রকাশ করব, এরা চাকরিগুলো ফিরে পাবেই। তাই নাকি? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেওয়ার পরে এরা চাকরি ফিরে পাবেন, উনি কিন্তু গ্যারান্টি দিচ্ছেন। হ্যাঁ, ওনারা এরকম গ্যারান্টি দিয়ে থাকেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না বা হবে না। কারণ আছে, কারণ এই যে বলা হচ্ছে যে এই লিস্ট প্রকাশ করা হবে, মানে 100%, মোর দ্যান 100% শিওর এটা প্রকাশ করা হবে না। তার লজিকটা শুনবেন, বলে দিচ্ছি, ভালো করে কান খুলে আপনারা শুনে রাখুন। লজিকটা এটাই যে এরা এতদিন পর্যন্ত দিতে পারলেন না, অথচ এখন এরা একদম হুড় করে লিস্ট বার করে দেবেন, সেটা হচ্ছে 1 নম্বর। আর তাহলে এরা যদি সব জানতেনই তাহলে এতদিন দেননি কেন? ইচ্ছা করে এই প্রশ্নটা কিন্তু কেউ করেনি। এই যে যারা মিটিং করতে গেছিলেন তারা কেন বলছি যে বসংবদ, এরা নিশ্চয়ই এরাই অযোগ্য, এরাই সত্যিকারের অযোগ্য। কারণ এরা কেন প্রশ্নটা করেননি যে এতদিন লিস্টটা বার করা গেল না আর এখন বার করা যাবে? আচ্ছা, বার করা যদি যাবেই তাহলে আজকেই বার করা কেন যাবে না? আছে, সেটা বের করে আপলোড করতে কতক্ষণ লাগে? না, নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে হলে আইনি পরামর্শ নিতে হবে, এটা বোঝানো হয়েছে মিটিংয়ে। আইনি পরামর্শ নেওয়ার পর সেই আইনজ্ঞরা যদি বলেন হ্যাঁ হ্যাঁ আপনারা পাবলিশ করতে পারেন, তবেই আমরা পাবলিশ করতে পারবো। তার মানে মাঝখানে ওই আইনের পরামর্শের ব্যাপারটা ঢুকে গেল। আইন কোথা থেকে আসছে? একদল দিয়েছে পরীক্ষা, আর একদল করবে পাবলিশ, এর মধ্যে আইন আসছে কোথা থেকে? কখনো তো সুপ্রিম কোর্ট বলেনি এটা পাবলিশ করা যাবে না, বরং তারা তো বারবার জানতে চেয়েছিল, পাবলিশ করার কথা বারবার তো বলেছিল, তারা জানিয়ে দিতে বলেছিল, সেগ্রিগেট করে দিতে বলেছিল কে অযোগ্য আর কে যোগ্য, তারা তো চেয়েছিলই জানতে। অথচ দেখুন এখন বলা হচ্ছে আইনের পরামর্শ নিতে হবে। এগুলো যে ভাঁওতাবাজি, এগুলো যে ফাঁকিবাজি কথা, মানে জাস্ট টাইম নেওয়া হচ্ছে, জাস্ট সময়টাকে কিল করা হচ্ছে। কারণ আছে, কারণ 17 তারিখে এই যে বলা হয়েছে যে এদেরকে টেম্পোরারি চাকরি করতে দেওয়া হোক, ঠিক আছে? তো এইটা আশা করছেন ওনারা যে এটা হ্যাঁ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট যেহেতু বলা হয়েছে বাচ্চাদের স্বার্থে,
স্টুডেন্টদের স্বার্থে, তো স্টুডেন্টদের স্বার্থ দেখে সুপ্রিম কোর্ট নাকি বলবে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, এখন এরা টেম্পোরারিলি কাজ করুন, কারণ ওনারা তো কোনো টাকা নেবেন না, সে কথাই তো লেখা হয়েছে। আর ওদিকে দিদিমণি বলেছেন আরে বাবা ওগুলো কোর্টের ভাষা, আদালতের ভাষাতেই তো আমাকে স্টেজে বলতে হবে, আমি কি সত্যিটা বলতে পারি, টাকা পয়সারা আপনারা ঠিকই পেয়ে যাবেন। দেখছেন না ব্যাকডোর দিয়ে স্যালারি ক্রেডিট হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। চাকরি চলে যাওয়ার পর ভাই কিসের স্যালারি, কিন্তু হচ্ছে কারণ ওই যে আহা বাকিটা আপনাদের বুঝে নিতে হবে। দেখুন বুঝে নিয়েছে, ওই যে 13 জন গেছিলেন মিটিং করতে, তারা কি সুন্দর করে বুঝে নিয়েছেন। যারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না তারা নাকি টিচার, তারা আবার যোগ্য টিচার। যারা ক্যামেরার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না তারা বাচ্চাদের চোখে চোখ রেখে পড়াশোনা শেখাবেন, তাদের চরিত্র গঠন করবেন। আপনারা মনে করেন যে এরা যোগ্য শিক্ষক? আমি মনে করি না, এরা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন যে এরা অযোগ্য। কারণ ওই যে প্রশ্নটা করতে পারেননি যে আপনাদের কাছে যখন সব আছে তাহলে কেন আপনারা এটা প্রকাশ করতে পারেননি, আর এখন কেন আইনের কথা আনছেন, মাঝখানে আইন কোথা থেকে আসছে, এই প্রশ্নটা তারা করতে পারেননি। কারণ তারা জানেন সামহাও ব্যাকডোর দিয়ে তারা ঢুকেছিলেন এবং তাদের ওই ব্যাকডোরেই থাকতে হবে। এবং ভবিষ্যৎ যেটা হতে চলেছে, মানে যখন কোর্টে প্লি করা হবে তখন অতি অবশ্যই বিরোধিতা আসবে। যারা লয়ার আছেন তারা অবশ্যই বিরোধিতা করবেন, কারণ এটা অন্যায়, কারণ এটা কোর্ট যা বলে দিয়েছে তার বিরোধিতা করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে চাকরিতে বহাল রাখার, অযোগ্যদের বহাল রাখা, যারা মিশে আছে যোগ্যদের সাথে, এবং যোগ্য খুব সামান্য, প্রপার যারা যোগ্য, অযোগ্যই বেশি, সেটা জেনে রাখুন, যারা টাকা পয়সা দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। এই জন্যই তো বলা হয়েছে 17 রকমের দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়া পুরোটাই গোলমেলে লেগেছে, শুধু হাইকোর্টের কাছে নয় সুপ্রিম কোর্টের কাছেও। সেক্ষেত্রে এই যে যারা সকল অযোগ্য মিশে আছে এরাও গিয়ে চাকরি করবেন, আবার আপনাদের ছেলে মেয়েদের এরা গিয়ে পড়াবেন। কি পড়াবেন? যারা নিজে চোখ রাখতে পারেন না ক্যামেরার দিকে তারা কি পড়াবেন বলতে পারেন? তারা সেই রকমই পড়াবেন, তারা আসবেন যাবেন মাইনে নেবেন। তারা মনে করেন শিক্ষকতার কাজটা আর অন্য 5টা কাজের মতন, যদিও প্রত্যেকটা কাজেই স্কিল লাগে, কিন্তু এদের তো লাগে না। কারণ ওই যে কিছু একটা চাটতে পারলে ভাই অনেক কিছুই লাগে না, সেটা তো আমরা দেখেই নিলাম। আর ওই যে অনশন করছেন যারা, তাদের দেখুন একলা বসে আছেন পথের ধারে, কেউ নেই তাদের পাশে, দেখার কেউ নেই। ঠিক যেরকম অভয়ার মা বাবার পাশে এখন কেউ নেই, তারা ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, আর এই জন্যই কেউ খোঁজ নেয় না। আরজিকর থেকে মাত্র 2 জন খোঁজ নেন, ওই যে একজন ওই কি মাহাতো, ডক্টর মাহাতো ছিলেন, আরও একজন ডাক্তারের নাম তারা বলেছেন, জুনিয়র ডাক্তারদের মধ্যেই 2 জন, আর কেউ কোনো খোঁজ নেয় না। আমি কিন্তু আমার প্রথম ভিডিও যখন আমি অভয়াকে নিয়ে করি আজ থেকে কয়েক মাস আগে, আমি তখনই বলেছিলাম যে একটা এমন দিন আসবে, আজকে অনেক লোক এদের চারপাশে রয়েছেন, বলছেন আমরা সবাই পাশে আছি, কিন্তু আসলে একদিন এমন আসবে এই মা আর বাবা এর বাইরে কেউ এই মেয়েটার হয়ে বিচার চাইবে না। ঠিক তাই হয়েছে। এবং এই শিক্ষকদের যে আন্দোলন, সেটা কিন্তু অভয়ের আন্দোলনের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে, কারণ এদের মধ্যে প্রথম থেকেই কোনো ইউনিটি আমরা দেখি না। নাহলে শিক্ষকের পেটে লাথি আর পিঠে লাঠি, এটা মারার সাহস কারুর হতো? আপনারাই বলুন তো, এই সাহসটা পেয়েছে কোথা থেকে? ওই যেখান থেকে খেলা হয়, যেখান থেকে খেলা চলছে, যেখান থেকে আরও খেলা হবে, আপনারা ভবিষ্যতে সবই দেখতে পাবেন। তবে এটা জেনে রাখুন, কোনো লিস্ট প্রকাশ হবে না, যদি বা হয়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হঠাৎ করে মিরাকল হয়ে গেল, এতদিন লিস্টের দেখা ছিল না, এখন লিস্ট তৈরি হয়ে গেল। জেনে রাখবেন সেই লিস্টে যাদের যোগ্য বলে দেখানো হবে তারা অতি অবশ্যই অযোগ্য, এবং যোগ্যরা কিন্তু লিস্টের থেকে বাইরে থাকবে। প্রপার যারা যোগ্য, সত্যিকারের যোগ্য টিচার, তারা কিন্তু যারা কষ্ট করে লেখাপড়া করে চাকরিটা পেয়েছিলেন এবং যারা সত্যিকারের ভালো টিচার, তাদের নামটা অবশ্য করেই কাটা যাবে। আপনারা আজকে এই ডেটে লিখে রাখুন, আমি আজকে বলে দিচ্ছি এটাই ঘটতে চলেছে, মিলিয়ে নেবেন শুধু। আর তারপরে দেখবেন আমার ভিডিওতে এসে হয়তো আপনারা সেদিন কমেন্ট করবেন, কারণ যারা এতদিন দিতে পারেনি লিস্ট, তারা এমনকি ম্যাজিক করে ফেললো যে এখন লিস্ট দিয়ে ফেললো। আবার যদি বা লিস্ট দিল তো দিল, বললাম অযোগ্যদেরই লিস্ট বেরোবে যোগ্য হিসেবে, তাদেরই ভালো হলো এতে। ওই যে বলেছেন 2026-এ রে করে জিতে আসবেন, আবার হয়তো নিশ্চয়ই তারা এত কনফিডেন্ট। 2025-এর মাত্র এখন এপ্রিল, তাতেই এত কনফিডেন্ট, 1 বছরের বেশি বাকি রয়েছে। বুঝতে পারছেন না যে খেলা তো হয়েছে, খেলা তো হবে, আরও খেলা হচ্ছে এবং হবে। এটা কিন্তু আপনারা জেনে রাখুন, মিলিয়ে নেবেন শুধু। আমার কথাটা আপনাদের মনে পড়বে সেই দিন, যেদিন দেখবেন এই কথাগুলো গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ঠিকঠাক মনে হয়েছে। যাদের ঠিকঠাক মনে হয়েছে তারাও কমেন্ট করবেন, যাদের মনে হয়নি তারাও কমেন্ট করবেন। ভিডিও কথাগুলি সত্যি মনে হলেও, যদি মনে হয় ভিডিও আরও দেখতে চান এই বিষয় বা আরও এই ধরনের বিষয়, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন আসি, এই ভিডিওটা এখানেই রাখবো, ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।